গ্রিন নিউজ, সঠিক খবর সবসময়। আমি সাংবাদিক বন্ধুদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি দক্ষিণ 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপাত্র হিসাবে গত 21শে মার্চ 2021 ভারতীয় জনতা পার্টি যে নির্বাচন ইশতেহার প্রকাশ করেছে, সেই নির্বাচন ইশতেহার সম্পর্কে আমাদের যে মতামত সেটা আমি আপনাদের সামনে উপস্থাপিত করছি। যে দল প্রতিদিন দাবি করছে যে বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে যারা ক্ষমতা আসবে, তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করার ক্ষেত্রে আমরা দেখলাম একজন গুজরাটিকে নিয়ে এসে তারা বাংলার নির্বাচনী ইশতেহার প্রকাশ করছে, যার সাথে বাংলার কোনো যোগাযোগ নেই। তারা নাকি বাংলার মানুষের জীবন বদলিয়ে দেবে। তাদের নিজেদের বাংলায় এমন কোনো নেতা নেই যিনি ইশতেহার প্রকাশ করতে পারলেন না। মুখে বাংলা বদলের কথা বলছে, কিন্তু তিনি নির্বাচনী ইশতেহারটা প্রকাশ করছেন হিন্দিতে। এবং যিনি গুজরাটি ইশতেহার প্রকাশ করছেন অমিত শাহ, তার সাথে আছেন মধ্যপ্রদেশের একজন নেতা কৈলাস বিজয়বর্গী, সেখানেও আর আছেন তৃণমূল দল থেকে যারা দল বদল করেছে তারা 5 বছরের মধ্যে নাকি সোনার বাংলা গড়ার দাবি করছে। এটা কিভাবে করবে? রাজ্যে তাদের পুরো দলটি যেখানে দিল্লির দ্বারা পরিচালিত হচ্ছে, এমনকি নির্বাচনের আগে আঞ্চলিক নেতৃত্ব যারা দায়িত্বে আছেন তারাও কিন্তু বহিরাগত, তারা কিন্তু কেউ বাঙালি নন। বহিরাগত দায়িত্বে আছেন কৈলাস বিজয়বর্গী থেকে শুরু করে যারা আছেন তারা সবাই। সেই বহিরাগত নেতাদের হাতে দেওয়া হয়েছিল নির্বাচনের দায়িত্ব, যারা আদতে বাংলার মানুষ নয়। বাংলার বিজেপির প্রার্থী তালিকা ঘোষিত হলো দিল্লি থেকে, যারা বলছে বাংলা সোনার বাংলা গড়বে, যেখানে যিনি নাম ও নির্বাচন ক্ষেত্রের ঘোষণাও করছিলেন তিনিও কিন্তু কেউ বাঙালি নন, তিনি হচ্ছেন অরুণ সিং। বঙ্গ বিজেপির সমস্ত প্রার্থীর নামগুলি এবং নির্বাচন কেন্দ্রগুলি নাম সঠিকভাবেও তিনি উচ্চারণ করতে পারছিলেন। মজার বিষয় যেটা হলো, কিভাবে বিজেপি এই নির্বাচনী সাফল্য পেতে সমস্ত কিছু কিন্তু তৃণমূলের উপরই নির্ভর করতে হয়েছিল। প্রার্থীদের নাম প্রকাশ থেকে ইশতেহার পর্যন্ত দেখে মনে হয় তৃণমূল সরকারের স্ট্যাম্প ছাড়া বিজেপি বাংলায় কিছুই করতে পারছে না, পারবেও না। ইশতেহারে ওরা রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম করেছে, কিন্তু আপনাদের সকলকে মনে করিয়ে দিই, এই বিজেপির যিনি সভাপতি, জাতীয় সভাপতি, আজকে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, 2019 সালে লোকসভা নির্বাচনে প্রেক্ষাপটে কলকাতায় যে বিজয় মিছিল হয়েছিল 19শে মার্চ,
সেদিনকার কিন্তু এই স্বরাষ্ট্রমন্ত্রী পদযাত্রায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল। যারা রবীন্দ্রনাথের কথা বলছে, সেই অমিত শাহ রবীন্দ্রনাথ জোড়াসাঁকোয় জন্মগ্রহণ করেছে না শান্তিনিকেতনে জন্মগ্রহণ করেছে সেটাও তার স্পষ্ট ধারণা। আবার এরা বলছে নারীর ক্ষমতায়নের কথা বলছে, প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এটা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া ছাড়া আর কিছুই নয় বলে আমার মনে হয়। তাহলে আসাম এবং উত্তরপ্রদেশে যদি বাস্তবতা যদি কেউ দেখেন তাহলে বুঝতে পারবেন দলটি কেন নারী বিরোধী। আসামে মহিলাদের উপর এবং উত্তরপ্রদেশে যে নারীরা যেভাবে নিগৃহীত হচ্ছে এবং যে কৃত যে অপরাধ, যে তালিকা যদি দেখা যায়, অসম প্রথম, দ্বিতীয় হচ্ছে উত্তরপ্রদেশ। বিজেপি বাংলার সংস্কৃতিকে বারবার আক্রমণ করছে, আঘাত দিচ্ছে। সঙ্গত কারণে আমরা তাদের বহিরাগত বলি। এই বহিরাগত টুরিস্ট গ্যাংকের দুই মাতা মোদি এবং সাহা এখানে নির্বাচনে আগে ঘন ঘন আসেন এবং মিথ্যা কথা বলেন। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় যে সুবিধাগুলি আছে, কিন্তু আয়ুষ্মান ভারতে প্রকল্পে কিন্তু সেই সুবিধাগুলো মানুষ তার থেকে বঞ্চিত হচ্ছে। প্রত্যেককে আয়ুষ্মান ভারতের জন্য যোগ্য নয়। এটি একটি এনটাইটেলমেন্ট ভিত্তিক পরিকল্পনা, কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে তার সমস্ত চিকিৎসার খরচা রাজ্য সরকার বহন করছে। তাই আমরা যদি মানদণ্ডের ভিত্তিতে কার পাওয়ার যোগ্যতা নির্ধারিত হয়, বিপরীত দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু সবার জন্য। আবার শিরোনামে বিজেপি বহিরাগত দল বা টুরিস্ট গ্যাং। গুজরাটের একজন নেতাকে বাংলায় এসে বাংলার বিজেপির পক্ষে ইশতেহার প্রকাশ করতে হচ্ছে। এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? পার্টির কাজকর্ম বিষয়গুলি পরিচালনা করার জন্য তাদের কাছে কি এখানে কোনো সক্ষম নেতা নেই এই নির্বাচনী ইশতেহার প্রকাশ করার ক্ষেত্রে? কেন্দ্রীয় সরকার এখন 1 বছরের বেশি সময় ধরে সিএএ প্রয়োগের তারিখ ঘোষণা করতে ব্যর্থ হয়েছে। এটি একটি কেন্দ্রীয় আইন। তাহলে সিএএ বাস্তবায়নের জন্য বিজেপি বাংলায় ক্ষমতা আসার দরকার কি? এটা স্পষ্টই মানুষকে বিভ্রান্ত করার কৌশল ছাড়া আর কিছু নয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। অমিত শাহকে ইশতেহার পড়ার সময় অপ্রস্তুত মনে হয়েছিল। তিনি যখন ইশতেহারটা পড়ছিলেন, তিনি যখন উদ্ধৃত করছেন এমন পরিসংখ্যানগুলিতে এবং তার আসল ইশতেহারে কি উল্লেখ করা হয়েছে তার মধ্যে ভিন্নতা রয়েছে বলে মনে হয়েছে। যেমন দ্বাদশ শ্রেণীর জন্য সাহা বললেন যে এসসি, এসটি, ওবিসি সম্প্রদায় এবং ইডব্লিউএস মেয়েদের জন্য 10,000 টাকা দেওয়া হবে, আর যেখানে ইশতেহারে বলা হচ্ছে 7,000 টাকা। বুঝলাম না, নির্বাচন ইশতেহারে বলা হচ্ছে 7,000 টাকা করে দেওয়া হবে, আর তিনি মুখে বলছেন ওবিসি, এসসি, এসটি এদের 10,000 করে টাকা। তা এর দ্বারাই প্রমাণিত হয়
নির্বাচন ইস্তাহারটি ভুলে ভরা। অমিত শাহ তার সংকল্প পত্র উপস্থাপন শুরু করেছিলেন এটাই বলে যে বিজেপি তার প্রতিশ্রুতি পালনের জন্য পরিচিত। তিনি যেটা করছেন সেই প্রতিশ্রুতিগুলোকে তারা বাস্তবায়িত করবেন এবং সাংবাদিকদের কে বলেছিলেন যে কোনো দয়া করে আপনারা প্রশ্ন করবেন না। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেন তখন সাংবাদিকরা তার প্রশ্ন করেছেন নির্বাচনী ইস্তাহার প্রকাশের পর, এবং তিনি তার যথাসাধ্য তিনি তার নির্বাচন ইস্তাহারের যে বিষয়গুলি রয়েছে তিনি স্টেপ বাই স্টেপ সাংবাদিক বন্ধুদের খুব পরিষ্কারভাবে তাদের তিনি ব্যাখ্যা দিয়েছেন। বিজেপির ইস্তাহারে যে আসলে মিথ্যা প্রতিশ্রুতি তাছাড়া আর কিছুই নেই। আমি প্রথম একটি করে বলতে চাই। বিজেপি রাজ্য সরকারি চাকরিতে মহিলাদের 33% আসন সংরক্ষণের কথা বলেছে। এই একই কথা দিয়েছিল 2014 সালে লোকসভা নির্বাচনের সময়। এরা একই কথা বলেছিলেন যে 2010 মার্চ মাসে তখন তৎকালীন যে ইউপি সরকার অধীনে রাজ্যসভায় এই বিষয়টি তোলা হয়েছিল যে মহিলাদের চাকরির ক্ষেত্রে 33% সংরক্ষণ করা হোক। তখন কিন্তু সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও তারা এখন সেটি পাস করতে পারেননি। মিথ্যে প্রতিশ্রুতি 2, বিজেপি কথা দিয়েছিল যে আগামী 5 বছরে প্রত্যেক পরিবারকে একটি করে চাকরি পাবে। বিজেপি একথাও দিয়েছিল যে 2014 সালে লোকসভা নির্বাচনে ইস্তাহারে প্রকাশের সময় যে প্রতি বছর 2 কোটি চাকরি, তা কিন্তু ব্যর্থ। উল্টে মোদী সরকারের জন্য একটি রেকর্ড করেছে। 2020 ডিসেম্বরে পর্যন্ত রেকর্ড পরিমাণ অর্থাৎ 35% বেকারত্ব বৃদ্ধি পেয়েছে। যারা বলছেন যে আগে বলেছিলেন 2014 সালে একই কথা বলছেন যে প্রতি বছর 2 কোটি করে বেকার ছেলে চাকরি দেবে, কিন্তু উল্টে আমরা দেখতে পাচ্ছি 2020 সালের যে রিপোর্ট প্রকাশিত হয়েছে সেটা গভর্নমেন্টেরই রিপোর্ট প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে 45% বেকারত্ব তো কমার দূরের কথা, বেকারত্ব কিন্তু বেড়েছে 45%। বিজেপির তিন যেটা আছে আর একটি মিথ্যা প্রতিশ্রুতি। বিজেপি বলেছিলেন অনুপ্রবেশকারীদের বাংলায় ঢুকতে দেবেন না, কিন্তু কি দেখা গেল 2014 সালে লোকসভা নির্বাচনে ইস্তাহার প্রকাশের পাশাপাশি আসামের বিধানসভার ম্যানিফেস্টোনে একই প্রতিশ্রুতি তারা করেছিল। অমিত শাহ বিএসএফ এর প্রধান হিসাবে, বিএসএফ মানে আপনারা জানেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, মানে বিএসএফ এর তিনি হচ্ছেন মূল দায়িত্বে থাকেন, তিনি হচ্ছেন তার হেড হিসাবে ব্যর্থ। অসমকে অনুপ্রবেশ মুক্ত রাজ্য নির্মাণে করতে তিনি ব্যর্থ হয়েছেন। সেই একই প্রতিশ্রুতি দিয়েই তিনি চলছেন যে যদি আমরা ক্ষমতায় আসি বাংলাতে অনুপ্রবেশ গাড়িতে বাংলাতে ঢুকতে দেব না। এটা ঠিক অসমের মতন ব্যর্থতায় পর্যবেসিত হয়। চতুর্থ যেটা হচ্ছে, যেখানে বিজেপি 7.5 মিলিয়ন কৃষকের জন্য 1,80,000 টাকা করে দেবে কোনো কিছু না কেটে, অর্থাৎ তাদের কোনো রকমের ইন্স্যুরেন্স কাটবে না, তাদের কিছুই কাটবে না।
2014 সালে এপিএমএসসি আইন, এমএসপি আইন উৎপাদন ব্যয়ের চেয়ে 50% মুনাফা কৃষি রেল নেটওয়ার্কে 2014 সালে সংস্কারের যে প্রতিশ্রুতি দিয়েছিল তাও কিন্তু কোনো বাস্তবায়িত হয়নি, সব ক্ষেত্রে তার ব্যর্থ। বিজেপি পঞ্চম যেটা প্রতিশ্রুতি কথা দিয়েছিল যে মহিলাদের প্রাইমারি থেকে স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনা নিখরচায় করানো হয়, একেবারে প্রাইমারি লেভেল থেকে। বিজেপির ইস্তাহারে রয়েছে মেয়েদের প্রাইমারি থেকে পোস্ট গ্র্যাজুয়েট পর্যন্ত নিখরচা পড়াশোনা, এবারেও রয়েছে। তাহলে 2015 সালে যে বেটি বাঁচাও বেটি পড়াও চালু করেছিল, তাহলে ওই যে প্রকল্পটি তাহলে সেটা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। 52% বাজেট বরাদ্দ কেবল বিজ্ঞাপনগুলিতে ব্যয় হয়েছে, 52%, আর 19% তহবিল এখনো প্রকাশ করা হয়নি। মিথ্যে প্রতিশ্রুতি 6, তারা সারা বাংলায় মোট 3টি নাকি এমএস তৈরি করে, এইমস তৈরি করে 3টি হসপিটাল। অমিত শাহ ইস্তাহারে বলেছেন তারা সারা বাংলায় মোট 3টে এইমস তৈরি করবে দিল্লির মতো। তারা এর আগেই প্রতিশ্রুতি দিয়েছিল দেশে 16টি এইমস তৈরি করবে, গর্ব করে বলেছিল, কিন্তু আসলে বেশিরভাগ এইমস কাজ কিন্তু আটকে আছে জমি অধিগ্রহণ না করার কারণে। তাহলে এরা মুখে যে কথাটি বলছে যে স্বাস্থ্য পরিষেবাকে একটি উন্নত মানের চিকিৎসা পরিষেবার জন্য তো এইমস মতন ইনস্টিটিউশন গড়ে তোলার কথা, তাহলে আপনারা প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু জমি অধিগ্রহণ করতে গিয়ে দেখা যাচ্ছে তা আটকে থাকছে। তাহলে আপনাদের এই প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত? কলকাতাকে আপনারা বলেছিলেন মিথ্যে প্রতিশ্রুতির সাথ, কলকাতা শহরকে আপনারা বলেছিলেন আন্তর্জাতিক একটি শহর বানাবেন যেখানে 22,000 কোটি টাকার উন্নয়নের তহবিল দেওয়া হবে। কিন্তু 2014 সালে প্রস্তাবিত 100টি যে স্মার্ট শহর নাম ঘোষণা, কলকাতার নাম আসতে এই ব্যর্থ হয়। তাছাড়া সেই তহবিলের মাত্র যেখানে 100টি স্মার্ট শহরে আপনারা এইমস হসপিটাল গড়ে তুলবেন, যার জন্য ব্যয় করবেন কলকাতার মতন আন্তর্জাতিক শহরে গড়ে তুলতে গেলে 22,000 কোটি টাকা উন্নয়নের তহবিল গঠন করবেন বলে প্রতিশ্রুতি দিলেন। সেই জায়গায় সেই তহবিলের ক্ষেত্রে মাত্র খরচ করলেন 2014 সালে যে প্রস্তাবিত 100টি স্মার্ট শহর ঘোষণায় আপনারা খরচ করেছে কত? 1.83%। তাই শেষে আমি এই ইস্তাহার সম্পর্কে আমার যেটা মতামত, যে আমাদের ইস্তাহার প্রকাশের ক্ষেত্রে যেটা আগে আমি বলেছি যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছিলেন, আর তার পরের দিন থেকে রাজ্যের প্রতিটি জেলাতে আমাদের দলের যারা মুখপাত্র আছে তারা সাংবাদিক সম্মেলন করে প্রতিটি সাংবাদিকদের ইস্তাহার সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর প্রশ্ন করার যেমন সুযোগ ছিল, তেমনি যারা মুখপাত্ররা তারা যতটা পেরেছেন তার উত্তর দিয়েছে। কিন্তু এবারে আমরা দেখলাম বিজেপির ইস্তাহার প্রকাশ করার সময় শুরুতে বলে দেওয়া হলো যে সাংবাদিকরা যাতে কোনো প্রশ্ন না করে। তাহলে কি এই দলে কোনো গণতন্ত্র আছে? তারা বলছেন যে ভারতীয় জনতা পার্টি একটি
গণতন্ত্রে বিশ্বাসী, তাহলে যদি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়া যাবে না নির্বাচন ইশতেহার প্রকাশ করার ক্ষেত্রে, তাহলে এই দলে কি গণতন্ত্র আছে? তাই এর প্রতিটি মুহূর্তে প্রমাণ করে দেয় যে ভারতীয় জনতা পার্টি এই রাজনৈতিক দলে কোনো গণতন্ত্র নেই। বর্তমান ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি একদলীয় শাসন ব্যবস্থা চালু করবার চেষ্টা করছে, কিন্তু ভারতবর্ষ একটি বৃহত্তম গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্র, একটি শিখ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। সেই জায়গাতে দাঁড়িয়ে ভারতবর্ষের যে সংবিধান, ভারতবর্ষের যে সেই সংবিধান আজকের প্রতিটি মুহূর্তে সেটা আজকে লঙ্ঘিত হচ্ছে। তাই আমরা দেখতে পাচ্ছি বিচার ব্যবস্থা, এমনকি আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের মতন একটি স্বয়ংশাসিত সংস্থার ক্ষেত্রেও সেখানেও রাজনৈতিক অনুপ্রবেশ ঘটেছে। ধন্যবাদ। আইকন হেলথ সেন্টার, নামখানা নারায়ণপুর, শ্রী দুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনের বিপরীতে। এখানে সমস্ত রোগের বিশেষজ্ঞ ডাক্তারবাবুগণ চেম্বার করছেন। যোগাযোগ 9432825226। গণেশ ফ্লাওয়ার ডেকোরেশন, এখানে যে কোনো অনুষ্ঠানে ফুলের কাজ যত্ন সহকারে করা হয়। বিশদে জানতে আজই কল করুন। মোবাইল নাম্বার 8942065956 এবং 6291566572। সরকারি টেট পরীক্ষা দিয়ে চাকরি করুন, তার জন্য অবশ্যই সঠিক প্রস্তুতির প্রয়োজন। আর সেই সঠিক প্রস্তুতির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হল ইউ ক্যান উইন। ক্লাস নোট, শর্টকাট ট্রিক, ক্লাস টেস্ট, মক টেস্ট ও অনলাইন টেস্টের মাধ্যমে প্রত্যেক ছাত্রছাত্রীকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে চাকরি পাওয়ার উপযুক্ত করে তোলা হয়। ঠিকানা ইউ ক্যান উইন, কাকদ্বীপ কালী মন্দিরের পূর্ব পাশে। মোবাইল নাম্বার 8906310743 এবং 9153327870। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।